তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভাই বোনেরা, হচ্ছে প্রথম ক্লাসটা বৈদ্যুতিক সমস্যার জন্য আমরা ক্লাসটা শেষ করে দিতে পারি নাই। তো ওই ক্লাসের সেকেন্ড পার্টটা আমরা আজকে এখানে শেষ করে দেবো। তো আমরা বেসিক্যালি আমরা আজকে হচ্ছে অ আমরা পড়ছিলাম আগে প্রথম পার্টটায় আমরা পড়ছিলাম যে অ্যামাইটোসিস, মাইটোসিস এবং ক্রসিং ওভার, তারপর কোষচক্র, ইন্টারফেস, এমফেস, গ্যাপ 1, গ্যাপ 2 এবং সাইক্লিন, ডিপেন্ডেন্ট কাইনেস এটসেট্রা, এটসেট্রা আমরা পড়ছিলাম। ঠিক আছে না? আমরা এমসিকিউ সলিউশনও করে ক্লাসে আসছিলাম। আ ইলেকট্রিসিটির কারণে জাস্ট আমরা ক্লাসটা মানে ৫০ মিনিটের ক্লাসটা আমরা ওখানেই ছেড়ে দিছি। তো আমরা এখানে ৩১ পর্যন্ত আমরা এমসিকিউ সলিউশন করছিলাম। তো আমরা নেক্সট আমরা এমসিকিউ তে চলে আসি। এখানে বলছে কোনটি প্রকৃতকোষী জীবদেহের গঠনের কোষ বিভাজন। তো প্রকৃতকোষী যদি বলছে সেহেতু কোন কোষটা আসবে? মাইটোসিস কোষ বিভাজন আসবে। ঠিক আছে না? অ্যামাইটোসিস আসবে না। সাইটোকাইনেসিস আসার কথাই না। হ্রাসমূলক পরিবর্তন আসার কথা না। তো এই কোয়েশ্চেনগুলো ভালো লেভেলে ইম্পোর্টেন্ট এবং কনফিউশন আকারে আসতে পারে। তো সুন্দরভাবে দেখে নিবা। ঠিক আছে না? এখানে বলছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয় কোথায়? ভালো একটা কোয়েশ্চেন। ঠিক আছে না? নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হতে পারে তোমার কি? টেলোফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয় টেলোফেজ পর্যায়ে। একদম ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে না? 5 স্টার ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। দেখে নিবা। যে মাইটোসিস কোষ বিভাজন সবচেয়ে স্বল্পস্তর পর্যায় কোনটি? স্বল্পস্তর পর্যায়ে হতে পারে প্রোমেটাফেজ হতে পারে। মাইটোসিস কোষ বিভাজনের স্বল্পস্তর পর্যায়ে হতে পারে এবং প্রোফেজ পরবর্তী এবং মেটাফেজের মধ্যবর্তী পর্যায়কে আমরা কি বলে থাকি? মেটাফেজ পর্যায় বলে থাকি। উদ্ভিদের জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি করে কোন প্রক্রিয়ার মাধ্যমে? জননাঙ্গের বৃদ্ধি এবং বৃদ্ধি করে এবং গঠন প্রক্রিয়ার কাজে সহায়তা করতে পারে আ মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে না? মিয়োসিস কোষ বিভাজন এখানে আসবে না। মাইটোসিস নিউক্লিয়াস শ্রেণীর ক্ষেত্রে হতে পারে। সাইটোকাইনেসিস বলতে কোনো কোষ বিভাজন এখানে নাই। ঠিক আছে না? এই ইনফরমেশনগুলো দেখে নিবা। কোষ বিভাজন কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করতে পারে? পুরো মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। একটু আগেই পড়াই দিলাম তোমাদের। যে এ দশায় নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং স্পিন্ডল যন্ত্র এখানে সৃষ্টি হতে পারে। মোস্ট ইম্পোর্টেন্ট একটা পয়েন্ট। ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করতে পারে। একটা দেওয়া আছে মেরু অঞ্চল, একটা বিষুবীয় অঞ্চল। ঠিক আছে না? তো মেরু অঞ্চলে যে অভিকর্ষিত অনির্মাণ বেশি, আর বিষুবীয় অঞ্চলে অভিকর্ষিত অনির্মাণ কম। এগুলো আমরা জানি। কোষকে মাইটোসিস হতে বিরত রাখতে ভূমিকা রাখে কোনটি? পিতৃপর্ণ। ঠিক আছে না? আ তো পড়ে নিব এগুলো হালকা পাতলা পড়ে নিব। এগুলো পড়াই দিছি তোমাদের। কোষের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। এই টার্মটা ইম্পোর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পোর্টেন্ট। সুন্দরভাবে আমরা পড়ে নিব এবং কোন প্রক্রিয়ায় জীবদেহের ক্ষতস্থান পূরণ হয়? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। মাইটোসিস হবে না, মায়োসিস হবে না, ক্রসিং তো হওয়ার কথাই না। এখানে দেওয়া আছে বহুকোষী জীবদেহের সৃষ্টির যেকোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে। সাইটোকাইনেসিস কোষ বিভাজন কোনটি বিভাজন সাইটোকাইনেসিসের কোনটির বিভাজন হতে পারে? তো সাইটোকাইনেসিসে তোমার কি সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আর নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরোকাইনেসিস নামে ডাকা হতে পারে। তো এগুলো পড়ে নিবা। কোন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হয়? টিউমার সৃষ্টি হতে পারে তোমার কি অঙ্কোজিন প্রক্রিয়ায় টিউমার সৃষ্টি হতে পারে। টিউমার সৃষ্টি হওয়া এক ধরনের তোমার কি অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের প্রক্রিয়ার ফল হতে পারে। ঠিক আছে না? এখান থেকে এতটুকু ধুমধাম ভাবে পড়লে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আমরা চলে আসি। নেক্সট এখানে কি বলছে? নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি। এখানে বলছে ডাবের পানি কোন ধরনের কোষ বিভাজনের ফসল? ঠিক আছে না? ডাবের পানি এক ধরনের মুক্ত নিউক্লিয়াসের ফসল এখানে আছে। তো এটা রাইট অ্যান্সারটা হবে ক্যারিওকাইনেসিসের ফসল। ঠিক আছে না? মুক্ত নিউক্লিয়াসের ফসল। আ নিউক্লিয়াস বলতে ক্যারিওকাইনেসিসকে বোঝায়। তো এখানে ডাইরেক্ট ক্যারিওকাইনেসিস আসবে। ঠিক আছে না? অনেকবার কোয়েশ্চেন আসছিল। কোয়েশ্চেনটা ইম্পোর্টেন্ট দেখে নিব আমরা। তারপর এখানে বলছে ক্রোমোজোম রঞ্জক ধারণ ক্ষমতা কোন ধাপে আ হতে ধাপে বিলুপ্ত হতে পারে? এটা হচ্ছে মেটাফেজ, টেলোফেজ ২ ধাপে বিলুপ্ত হতে পারে। এটা এখন আমরা পড়ি নাই কিন্তু দাগাই দিছি, বইটা দাগাই দিছি, সুন্দরভাবে পড়ে নিবা। এই অধ্যায়টা ইম্পোর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি। যেখানে বলছে মাইটোসিস কোষ বিভাজন নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়? মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ২ বার বিভাজিত হতে পারে। ১ বার হবে না, ৪ বার হবে না এবং ২ বার হবে। ঠিক আছে না? যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষ, নিউক্লিয়াস এবং হচ্ছে কি সাইটোপ্লাজম তোমার ১ বার বিভাজিত হয়। সরি। এখানে বলছে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কতবার বিভাজিত হতে পারে? ১ বার বিভাজিত হয়। একটু মিস্টেক হয়ে গেছে। তো এটা একবার বিভাজিত হতে পারে এবং আবদ্ধ কোষ ২ টি সৃষ্টি হতে পারে। একটু কনফিউশন হইছে। ঠিক আছে না? দেখছো আমারও কনফিউশন হয়ে গেছে, তোমাদেরও কনফিউশন হবে এটা সিওর। মাইটোসিস কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। একটু মানে ওয়াও লেভেলের একটা কোয়েশ্চেন এবং ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটা হচ্ছে মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে এবং মাইটোসিস কোষ বিভাজনে কোষস্থ ক্রোমোজোম ডিএনএ উদ্দীপন কোন পার্থক্য দেখা দিতে পারে? এটা হচ্ছে কি ইন্টারফেস পার্থক্য দেখা দিতে পারে। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো মেরুর দিকে ধাবিত হয়? এটা অ্যানাফেজ পর্যায়ে মেরুর দিকে ধাবিত হতে পারে। ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এটা ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো অনেক ইম্পোর্টেন্ট। ঠিক আছে না? জাহাঙ্গীরনগর থেকে আমরা এখন চলে আসবো কোথায়? আমরা এখন রাজশাহীতে চলে আসবো। তো রাজশাহীতে এখন চলে আসো। জাহাঙ্গীরনগর থেকে আমরা এখন রাজশাহীতে আমরা টপ আপ করব। তো আ জাহাঙ্গীরনগরে আমরা ইয়াটা শেষ করে দিলাম। ঠিক আছে না? এখন চলে আসো। আমরা আ আ রাজশাহীতে চলে আসবো। যে মাইটোসিস কোষ বিভাজনে ডিএনএ রেপ্লিকেশন হয় যে দশায়, ডিএনএ রেপ্লিকেশন হতে পারে এস দশায়, সিনথেসিস দশায় সম্পন্ন হতে পারে। ঠিক আছে না? এই সিনথেসিস দশায় তোমার সময়কাল হতে পারে ৩০ থেকে ৫০%। ঠিক আছে না? এখানে হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হতে পারে
এবং স্তন্যপায়ী প্রাণীদের তাহলে কি দশা প্রায় 7 ঘন্টা এখানে সম্পূর্ণ হতে পারে। এখান থেকে এতটুকু আমরা সুন্দরভাবে আমরা পড়ে নেব। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে না? একটি কোষ কতবার বিভক্ত হবে তা নির্ধারণ করে কি? কে নির্ধারণ করে দেয়? সেখানে ডিএনএ নির্ধারণ করে দেয়। অর্থাৎ একটি কোষ কতবার বিভাজিত হবে তা ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড নির্ধারণ করতে পারে, যা হচ্ছে চরিত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে মানে হচ্ছে সক্ষম। তো আবদ্ধ ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালে কখন কোন পর্যায়ে তখন সে সমাপ্তি করতে পারে? হচ্ছে অ্যাট অ্যানাফেজ পর্যায়ে সমাপ্তি করতে পারে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এবং এখানে তোমার হচ্ছে কি VLGI আকৃতি দেখা দিতে পারে, অর্থাৎ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যান্টিরোসেন্ট্রিক আকারে দেখা দিতে পারে। এটা পড়ে নেবো আমরা। যে বহুনিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে কি বলা হয়? উদ্ভিদ কোষকে বলা হয় হচ্ছে সিনোসাইট। আর প্রাণীকে বলা হয় পথে প্রাণী, পথে হচ্ছে প্লাজমোডিয়াম বলা হয়, ঠিক আছে না? এতটুকু পড়লে হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। মেটাকাইনেসিস কখন ঘটে? মেটাকাইনেসিস তোমার হচ্ছে কি মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে হবে। মতে হচ্ছে মেটাকাইনেসিস এখানে সম্পূর্ণ হতে পারে। এখানে বলছে মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো বিষুব অঞ্চলে বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস প্রক্রিয়া বলানো হয়। নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন এখানে কি বলছে? সাইনোকাইনেসিস না হলে একই কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়। এ ধরনের উদ্ভিদ কোষকে কি বলা হয়? এ ধরনের উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট। এগুলো সুন্দরভাবে পড়ে নিবা। এগুলো অলরেডি তোমাদের পড়াই দিছি। বিপক্ষ নিউক্লিয়াস কখন হয়? বিপক্ষ নিউক্লিয়াস দেখা যেতে পারে ইন্টারফেস দশা সম্পূর্ণ হতে পারে। এটা একটু হার্ড লেভেলের কোশ্চেন। এটা সুন্দরভাবে অ্যালার্ট লিখে দিবা। সুন্দরভাবে হচ্ছে পড়লে একদম হয়ে যাবে, ঠিক আছে না? অর্থাৎ ইন্টারফেস দশায় সময়কাল হতে পারে 90 থেকে 95 ভাগ, ঠিক আছে? এবং হচ্ছে এটা এক ধরনের প্রস্তুতি দশা, ঠিক আছে? এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। দেহের বিভিন্ন অংশে ক্যান্সার সৃষ্টি হওয়াকে বলা হয় মেটাস্ট্যাসিস প্রক্রিয়া বলানো হতে পারে। মেডিকেলের জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, এটা বিশেষ করে মেডিকেলের জন্য। আর ভার্সিটিতে তো অলরেডি তো চলে আসছিল। তো কি আর বলি। টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেনেসিস প্রক্রিয়া বলানো হতে পারে। আর টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস প্রক্রিয়া বলা হয়। একদম ২ টা একদম কনফিউশনের মতো একটা পার্ট। আর হচ্ছে একই রকম দেখতে। তো সুন্দরভাবে আমরা দেখে নিব। মাইটোসিস প্রক্রিয়ার নামকরণ করেন কি? মাইটোসিস প্রক্রিয়ার নামকরণ করেছেন তখন থেকে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং নামকরণ করেছেন। এবং হচ্ছে এই যে নিউক্লিয়াস বিভাজনকে বলা হয় কেরুকাইনেসিস, এটা হচ্ছে নামকরণ করেছেন বিজ্ঞানী আ আ স্লাইকার, ঠিক আছে না? এখানে এতটুকু দেওয়া আছে যে স্লাইকার নিউক্লিয়াসের ১ম বিভাজন দেখতে পান এবং ওয়াল্টার ফ্লেমিনিক মাইটোসিস কোষ বিভাজন নামকরণ করেছেন, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়ে নিলাম। তারপর নেক্সট আমরা চলে আসবো যে কোষ বিভাজন কোন পর্যায়ে নিউক্লিয়ার এনভেলপের অপূর্ণভাবে ঘটতে পারে? টেলোফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন একটা, ঠিক আছে? তারপর হচ্ছে কত সংখ্যক মাইটোটিক ইনডেক্স ১২৪ টি আবদ্ধ কোষ সম্পূর্ণ হতে পারে? তো এই যে ৬০ টি সংখ্যক আবদ্ধ কোষ সৃষ্টি হতে পারে। এটা অন্য লেভেলের এক ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে না? ম্যাথমেটিক একটা কোয়েশ্চেন। বায়োলজিতে ম্যাথ আসে, তো এটাই তো ভাবা হচ্ছে একটা আ মানে ভয়ংকর একটা ব্যাপার। ঠিক আছে না? তো এটা একটু দেখে নিবা। যদি কোশ্চেন আসে তাহলে এইটাই আসবে। আর কোন আসবে না। কোষচক্র বন্ধ করার অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে নিম্নের কোনটি হতে পারে? হচ্ছে আ আ সাইক্লিন, সিডিকে এবং ম্যাচুরিটিং প্রমোটার ফ্যাক্টর, এটা হবে না। সেটা হচ্ছে P53, এটা হতে পারে। সাইক্লিন দিয়ে হবে না। P27 টা তোমার স্তন গতির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর আমরা কিছু করব না। এই কোশ্চেনটা ইম্পোর্টেন্ট, স্টার চিহ্ন দিয়ে রেখে দিবা। ঠিক আছে না? কোষ বিভাজনকে আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। সাইটোকাইনেসিসের সময় সংশ্লিষ্ট হয় না কোনটি? ডিএনএ সংশ্লিষ্ট হতে পারে না, কিন্তু হচ্ছে আরএনএ এবং প্রোটিন সংশ্লিষ্ট হতে পারে। ইম্পোর্টেন্ট কোশ্চেন একটা। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। তো নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস, আর সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। ইনফিনিটি স্টার ইম্পোর্টেন্ট, মনে আছে তুমি জাহাঙ্গীরনগর বলো, ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে আ আ এক্সাম হ এক্সা এক্সামের সিস্টেম বলো, হচ্ছে জগন্নাথ বলো, রাজশাহী বলো, সব জায়গায় একই কোশ্চেন রিপিট হয়। ঠিক আছে না? তো সুন্দরভাবে পড়লেই হচ্ছে আ ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। নেক্সট আমরা চলে আসি। চট্টগ্রামে এখন চলে আসি যে কোষ বিভাজন কোন দশায় সমস্ত ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করতে পারে? এই যে মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। ঠিক আছে না? এটা আমরা রিডিং দিয়ে দেব। অলরেডি তোমাদের পড়ায় দিছি। যে হচ্ছে আ এ প এ এ প এ প এ পর্যায়ে সমস্ত ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করতে পারে। একে মেটাকাইনেসিস প্রক্রিয়া বলা হয় এবং এখানে তোমার সর্বাধিক মোটা এবং খাটো এবং স্পষ্ট দেখা যেতে পারে এবং এখানে সুপার কয়েলিং দেখা যেতে পারে। ঠিক আছে না? এবং সেন্ট্রোমিয়ার বিভাজিত হতে পারে। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা এখানে সম্পূর্ণ বিলুপ্ত হতে পারে। এই কথাগুলো একদম ইনফিনিট স্টার ইম্পর্টেন্ট, একদম মুখস্থ করতে হবে। ঠিক আছে? মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম কনডেনসেশন শুরু হয়? এই কনডেনসেশনটা সংকোচন প্রসারণ কোথায় শুরু হতে পারে? মেটা ফেজ দশায় সম্পূর্ণ হতে পারে। এই কথাটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এটা মোটা এবং খাটো এবং দৃষ্টিগোচর এবং স্পষ্ট দেখা যেতে পারে। ক্যারিওকাইনেসিসের অংশ নয় কোনটি? ক্যারিওকাইনেসিসের অংশ কোনটি হবে না? প্রোফেজ হবে, মেটাফেজ হবে, অ্যানাফেজ হবে। কিন্তু ইন্টারফেজ কখনো হতে পারে না। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা একটু মানে হচ্ছে অন্য লেভেলের কোশ্চেন। কিরকম কোশ্চেন? যে আচ্ছা, ক্যারিওকাইনেসিস কোথায় সম্পূর্ণ হয়? মাই মেটা মে বা নিউক্লিয়াসে সম্পূর্ণ হয়। আর নিউক্লিয়াসটা কোথায় সংগঠিত হতে পারে? মাইটোসিস পর্যায়ে। তো মাইটোসিস পর্যায় কয়টা আছে? মাইটোসিস পর্যায় আছে ৫ টা। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ইন্টারফেজ কখনো হয় না। তো এই কোশ্চেনটা
উল্টাভাবে ঘুরায় এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে না? একটু পড়ে নিলেই বুঝতে পারবা যে জেনেটিক নিয়ন্ত্রিত কোষ মৃত্যুকে কি বলা হয়? অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া বলা হয়। এটাও ইম্পোর্টেন্ট। এই কোয়েশ্চেনটা তোমরা দেখে নিবা। তারপর হচ্ছে তোমার যাকে বলা হয় প্রোগ্রামেল সেল ডেথ বা জেনেটিক্যাল মৃত্যু বলা হয় থেকে কোন ফেজ ইকুয়েশনাল প্লেট দেখা যেতে পারে। ইকুয়েশনাল প্লেট মানে তোমার হচ্ছে কি ইকুয়েশনাল প্লেট দেখা যেতে পারে কোথায়? মেটাফেজ পর্যায়ে দেখা যেতে পারে। এই কোয়েশ্চেনটা হচ্ছে অ্যালার্ট লিখে দিবা। এই কোয়েশ্চেনটা হচ্ছে একটু ক্রিটিক্যাল একটা কোয়েশ্চেন। কোষ বিভাজনে কোন সময় আকৃতি যে এর মতো দেখা যেতে পারে? তো ভি, এল, জে, আই আমরা পড়ছি। তো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। তো জি কে বলা হয় টেলোসেন্ট্রিক বলানো হতে পারে না অ্যাক্রোসেন্ট্রিক বলানো হতে পারে। এগুলো ভালোভাবে দেখে নিব আমরা যে ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক হতে পারে জে, আর টেলোসেন্ট্রিক হতে পারে আই। এগুলো ভালোভাবে দেখে নিবা, একদম টনটনা মুখস্থ করে নিবা। তাহলে হয়ে যাবে। শীর্ষভাজক কলার যে কোষ বিভাজন হয় না তার নাম কি? বিভাজন হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার হচ্ছে কি মায়োসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া বলানো হতে পারে। তো শীর্ষভাজক কোষ এগুলোতে প্রচন্ড পরিমাণে হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তাই এটা ইম্পর্টেন্ট। দেহকোষ বিভাজন ঘটে কোনটির মাধ্যমে? দেহকোষ বিভাজন ঘটে মায়োসিস প্রক্রিয়ার মাধ্যমে। ফিশন নামে কোনো আমরা পড়ি নেই, মায়োসিস পড়ছি, মায়োসিস এখানে আসবে না। তারপর কুমিল্লায় চলে আসো যে মায়োসিস কোষ বিভাজনে কোন ধাপে নিউক্লিয়াসে বিলুপ্ত করতে পারে? অর্থাৎ প্রোফেজ ধাপে নিউক্লিয়াসে বিলুপ্ত করতে পারে। অর্থাৎ নিউক্লিয়াসে বিলুপ্ত প্রোফেসের ধাপে সম্পূর্ণ হয়। প্রোফেজ ক্রোমাটিন সংকুচিত হয়, ক্রোমোজোম সংঘটিত হতে পারে, এক ধাপে নিউক্লিয়ার অদৃশ্য হয়ে যেতে পারে। এই পয়েন্টগুলো জাস্ট মনে রাখবা। নিউক্লিয়ার মেমব্রেন এখানে তোমার বিভক্ত হয় এবং হচ্ছে স্পিন্ডল ফাইবার এখানে তৈরি বা শুরু হতে পারে। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি যে পুষ্টির অভাবে কোষের মৃত্যুকে কি বলা হয়? নেক্রোজেনেসিস প্রক্রিয়া বলা হতে পারে। ঠিক আছে না? অর্থাৎ নেক্রো মানে শিয়াল। শিয়াল কি করে থাকে? ক্ষুধার্ত খুব, যার পুষ্টির দরকার। তো পুষ্টির কারণে যে কোষের মৃত্যু হতে পারে তাকে বলা হয় নেক্রোজেনেসিস। এভাবে মনে রাখতে এভাবে তোমরা মনে রাখতে পারো। মেইনলি ভাবে আমি হচ্ছে আমার এডমিশনের ক্ষেত্রে আমি এভাবে মনে রাখছিলাম। তো তোমাদের এমনিতে ট্রিক্সটা বুঝাই দিলাম। ঠিক আছে না? মাঝে মনে নাও থাকতে পারে। এরকম করে হচ্ছে ফাইজলামি চলে, একটু মনে রাখলে হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি, এখানে বলছে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্যের কোশ্চেন এখানে চলে আসছিল যে কি ধরনের কোষ বিভাজনের ফলে ক্যান্সার সৃষ্টি হয়? ক্যান্সার সৃষ্টি হতে পারে অনিয়ন্ত্রিত তোমার হচ্ছে কি মায়োসিস বিভাজনের মাধ্যমে ক্যান্সার সৃষ্টি হতে পারে বা টিউমার সৃষ্টি হতে পারে। 56টি ক্রোমোজোম বিশিষ্ট কোনো একটি জীবের মাতৃকোষে প্রথম মায়োটিক বিভাজনের ফলে দুটি সৃষ্টি আপত্ত কোষসমূহের প্রতিটি ক্রোমোজোম সংখ্যা কি হবে? সমান হবে, অর্থাৎ সমান হতে পারে, অর্থাৎ 28টি হতে পারে। ঠিক আছে না? অর্থাৎ অর্ধেক হতে পারে। তো আমরা আমরা সমান যেহেতু হবে সেহেতু নিউক্লিয়াস যদি 28টা হয়, তারপর নিউক্লিয়াসে যদি 28টা হয়, তারপর তো ক্রোমোজোমের সংখ্যা যদি 28টা হয়, তাহলে মোট 56টা আসবে। যেহেতু মাইটোসিস মায়োটিক বিভাজন বলছে সেহেতু হচ্ছে সমান সংখ্যক বিভাজন থাকবে। তো 56কে 2 দ্বারা ভাগ দিলে কত আসবে? 28 চলে আসবে। এটা ইম্পর্টেন্ট। এটা কনসেপচুয়াল একটা কোশ্চেন। মানে 10 জনের মধ্যে 2-1 জন পাবে যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। হাজির ধারণা চলে আসি আমরা যে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় রেপ্লিকেট সম্পূর্ণ হতে পারে? এখানে এস দশায় রেপ্লিকেট সম্পূর্ণ হতে পারে। বাকিটা তোমরা রিডিং দিয়ে দিবা। উদ্ভিদ কোষ বিভাজনের প্রক্রিয়া কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার সৃষ্টি হতে পারে? এখানে প্রোফেজ পর্যায়ে স্পিন্ডল ফাইবার সৃষ্টি হতে পারে। এগুলো রিডিং দিয়ে দিবা, ওগুলো পড়াই দিছি। হেমাটোসিস যেসব ক্ষেত্রে দেখা যায়, সকল আদি কোষের ক্ষেত্রে তোমার দেখা যেতে পারে। তারপর ইস্টের ক্ষেত্রে দেখা যেতে পারে, মাছের ডিমের ক্ষেত্রে দেখা যেতে পারে। তো সবগুলাই এসে ইম্পর্টেন্ট। সুন্দরভাবে দেখে নিবা। এই কোশ্চেনটা স্টার চিহ্ন দিয়ে রাখবা। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা চলে আসলাম যে মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টারোসিস সৃষ্টি হয়? অ্যাস্টারোসিস সৃষ্টি হতে পারে প্রোমেটাফেজ ধাপে। এইটাও ইম্পর্টেন্ট। বারবার বলছি যে এই পয়েন্টগুলো মাস্ট টু নো, একদম জানতেই হবে। এটা সুন্দরভাবে পড়ে নিবা। P53 প্রোটিনের ভূমিকা কি? এটা ভূমিকা হতে পারে কোষকে বিভাজন হতে বিরত রাখা। এইটা হচ্ছে এক ধরনের ভূমিকা। মায়োসিসের কোন ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হতে পারে? হচ্ছে মেটাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হতে পারে। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। বাকিটা হচ্ছে রিডিং দিয়ে একদম কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট আমরা ফরম্যাটে চলে আসি। এখানে বলছে কোনটি প্রোগ্রামেবল সেল ডেট হিসেবে ব্যবহার করা হয়? অ্যাপোপ্টোসিসকে বলানো হতে পারে। এটাও একটু সুন্দরভাবে দেখে নিবা। অ্যানাফেজ পর্যায়ে কোন ক্রোমোজোমের আকৃতি অনেকটা যে এল আকৃতির মতো দেখা যেতে পারে? অ্যানাফেজ এল, অর্থাৎ আমরা পড়ছিলাম যে VLGI, ঠিক আছে না? VLJI, তাহলে কি এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, তারপর টেলোসেন্ট্রিক। তো যে যদি থাকে টেলোসেন্ট্রিক আসবে। আর যদি এল যদি থাকে তাহলে সাবমেটাসেন্ট্রিক আসবে। তো রাইট অ্যান্সারটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক হিসেবে গণ্য করা হতে পারে। বারবার বলছি যে এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এগুলো মাস্ট টু একদম জানতে হবে। এই কোশ্চেনটা এই অধ্যায় থেকে যে কোনো ভর্তি পরীক্ষায় দেখবা যে অনায়াসে 2 থেকে 3টা এমসিকিউ চলে আসছে। সেন্ট্রোমিয়ার কোন তন্তুর সাথে সংযুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার তোমার হচ্ছে কি ট্রাকশন ফাইবার সাথে সংযুক্ত থাকতে পারে। মায়োটিক কোষ বিভাজনে কোন পর্যায়ে কোষ প্রাচীর বা মধ্যপথা সূচনা করতে পারে? এই যে টেলোফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন বৃদ্ধি মূল কারণ কোনটি? মায়োসিসটা। ঠিক আছে না? অনিয়ন্ত্রিত মায়োসিসের ফলে সৃষ্টি হয় কি? ক্যান্সার হতে পারে বা টিউমার সৃষ্টি হতে পারে। ঠিক আছে না? এইডস হবে না, থ্যালাসেমিয়া তো হবেই না, যক্ষ্মা তো এখানে হবে না। জন্ডিস হয় যখন হচ্ছে যকৃৎ নষ্ট হয়ে যায়। ঠিক আছে না? কোন মাইটোসিসের নামকরণ কে? মায়োসিসের নামকরণ
করেন ওয়াল্টার ফ্লেমিনি আমরা পড়ে আসলাম। নিচের কোনটি সত্য নয় অর্থাৎ সঠিক নয়, অর্থাৎ আমরা ফলসটা আমাদের বের করতে হবে। কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সমীকরণ কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। তো এটা ঠিক আছে। সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদের মাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না। উন্নত শ্রেণীর ক্ষেত্রে মাইটোসিস প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, নিম্ন শ্রেণীর ক্ষেত্রে সম্পূর্ণ হয়। তো এটা হচ্ছে রাইট অ্যান্সার নয়। মায়োসিস কোষ বিভাজনে আবদ্ধ কোষের গুণজন সংখ্যা সমান থাকে, এটা ঠিক আছে। আর কোর্সিং আবার দেখা যায় প্যাকেটের উপর যায়, এটাও ঠিক আছে। তো রাইট অ্যান্সারটা হচ্ছে যেহেতু ফলস বের করতে বলছে সেহেতু হচ্ছে ২ নম্বরটা। নেক্সট আমরা চলে আসি যে মায়োসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার বিলুপ্ত হতে পারে? প্রোফেজ পর্যায় সম্পূর্ণ হতে পারে। দেখে নিবা এটা দীর্ঘস্থায়ী পর্যায় এবং এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত করতে পারে। নিউক্লিয়াসের বিভাজন কি বলা হয়? কেরিওকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। আর সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্রোমাটিডের মেরুমুখী চলন কোষ বিভাজন কোন ধাপে শুরু হতে পারে? অ্যানাফেজ ধাপে সম্পূর্ণ হতে পারে। বিভাজনক্ষম কোষের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন সম্পূর্ণ হতে পারে? ডিএনএ অনুলিপন সম্পূর্ণ হতে পারে কোথায়? ইন্টারফেস প্রক্রিয়ায় এস দশায় সম্পূর্ণ হতে পারে। এখানে দেওয়া আছে যে যার সময়কাল হতে পারে 30 থেকে 50%। ঠিক আছে না? এটা একদম ইম্পর্টেন্ট, একদম সুন্দরভাবে দেখে নিবা। কোন প্রক্রিয়ায় কোষের কোন প্রক্রিয়াটি কোষের মৃত্যুর জন্য দায়ী? অর্থাৎ অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াটি কোষের মৃত্যুর জন্য দায়ী। অর্থাৎ পুষ্টি অভাব বা বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যু হওয়াকে বলা হয় নেক্রোজেনেসিস প্রক্রিয়া এবং জেনেটিক্যাল কোষের মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া। এই কথাগুলো ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট টু নো, একদম জানতেই হবে। নেক্সট আমরা চলে আসি কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরা চলে আসি যে জেনেটিক্যাল নিয়ন্ত্রিত কোষের মৃত্যুকে কি বলা হয়? জেনেটিক্যাল যেহেতু বলছে সেহেতু অ্যাপোপ্টোসিস। আর যদি পুষ্টি অভাব দেখা দিত তাহলে নেক্রোজেনেসিস। ঠিক আছে না? এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে VLGI দেখা দিতে পারে? হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। বারবার বলছিলাম পড়ে নিবা। কোষ চক্রের সংশ্লেষণ দশা, সংশ্লেষণ মানে কি? সিনথেসিস মানে এস দশার সময়কাল হতে পারে 30 থেকে 50%। ঠিক আছে না? এগুলো দেওয়া আছে, এগুলো সুন্দরভাবে তোমরা দেখে নিবা। জি1 দশার সময় হতে পারে 30 থেকে 40% আর জি2 দশার সময় হতে পারে 10 থেকে 20% অ্যান্ড এস দশার সময় হতে পারে 30 থেকে 50%। আর ক্রোমোজীবন নিত্য দেখা যায় কোন দশায় হতে পারে? এগুলা কোশ্চেন আসেই। প্রো মেটাফেজ ধাপে সম্পূর্ণ হতে পারে। মায়োসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়? অর্থাৎ মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। ক্রিওগেমিটা আসলে কি? ক্রিওগেমিটা হচ্ছে দুটি কোষের নিউক্লিয়াসের মিলনকে বলা হয় ক্রিওগেমি। ইম্পর্টেন্ট ভালোভাবে দেখে নিবা। তারপর আমরা চলে আসলাম যে হচ্ছে অনিয়ন্ত্রিত মায়োসিসের কুফল কোনটি? টিউমার হতে পারে, যক্ষা হবে না, ক্যান্সার হতে পারে। তো বহুপদী আসছে, ঠিক আছে না? ট্রু ফলস এখানে আসছে, তো ভালোভাবে পড়তে হবে। এখানে ১ আর ৩ হবে। ১ আর ৩ এখানে দেওয়া নেই, তো একটাও রাইট অ্যান্সার না। ১ আর ৩ হবে। এই কোশ্চেনটা একটু সাবমিট করতে ওরা ভুল করছে। কোনটি ডিপ্লয়েড কোষ? ডিপ্লয়েড কোষ মানে কি? দেহকোষ। দেহকোষটা হচ্ছে ডিপ্লয়েড কোষ। আর স্পোর কখনো স্পোরটা হয় হ্যাপ্লয়েড কোষ। তারপর হচ্ছে ডিম্বাণুটাও হবে হ্যাপ্লয়েড কোষ। পরাগাণুটা হ্যাপ্লয়েড হবে। আর স্পোরটা হবে কি? কি হতে পারে? ডিপ্লয়েড কোষ হতে পারে। ঠিক আছে না? তারপর আমরা চলে আসি। নেক্সটে তোমার সকল বোর্ড এসএসসি পরীক্ষা এমসিকিউ চলে আসছিল। তো এগুলো দেখে নিবা। অনেক তোমাদের এমসিকিউ সলিউশন করে দিলাম। নিজ দায়িত্বে সুন্দরভাবে এতটুকু কাজ করতে পারবে না। এতটুকু সুন্দরভাবে তোমাদের হাউস ওয়ার্ক দেওয়া থাকলো। ঠিক আছে না? এটা সুন্দরভাবে তোমরা পড়ে নিবা। হোমওয়ার্ক দেওয়া থাকলো। হোমওয়ার্ক এই দেওয়া থাকলো। সুন্দরভাবে এমসিকিউ সলিউশন করবা। করার পর হচ্ছে ভাইয়াকে সুন্দরভাবে জানাবা। ঠিক আছে না? তো আমরা হচ্ছে সুন্দরভাবে আমরা 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 যে কয়টা পার্ট আমরা শেষ করে দিলাম, ওই কয়টা পার্ট সুন্দরভাবে তোমরা হচ্ছে পড়াশোনা করবা। আর সুন্দরভাবে হচ্ছে কভার করে নিবা। ঠিক আছে না? কেননা দিন শেষে তো পড়াটা তোমাদের আমি গুছাই দিচ্ছি। দিন শেষে যদি তোমরা না পড়ো তাহলে মুশকিল। তোমাদের পড়াশোনাটা তোমাদের মাথায় সেট করে নিয়ে যাইতে হবে এবং পরীক্ষা তোমাদের দিতে হবে। ঠিক আছে না? ভাইয়া যথেষ্ট পরিমাণে তোমাদের মানে হেল্প করতেছে। কিভাবে প্রসেস অনুযায়ী তোমাদের হচ্ছে পড়াশোনা কমপ্লিট করে দেওয়া যায় দিচ্ছে। ঠিক আছে না? বাকিটা তোমার দায়িত্ব। সুন্দরভাবে পড়াশোনা করবা। আর এতটুকু এনশিওর করবা যে হচ্ছে দিন শেষে যেন তুমি নিজে দোষী সাব্যস্ত না হও। ঠিক আছে না? তুমি তোমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করো। বাকিটা আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে না? যা মানে হচ্ছে ক্লাসটা শেষ করার আগে শেষ করার আগে সুন্দরভাবে আমরা হচ্ছে আরেকটু সুন্দরভাবে আমরা হচ্ছে এই টপিকে যতটুকু আমরা হচ্ছে পড়ছি আরেকবার সুন্দরভাবে আমরা হচ্ছে রিভিশন দেব। রিভিশন দেওয়ার পর আমরা এই পার্টটা আমরা সুন্দরভাবে কি করব? ক্লোজ করে দেব। রিভিশন দেব এমনভাবে দেব না হচ্ছে বই থেকে পড়বো বা হচ্ছে আবার আমরা হচ্ছে ইয়া করব, কোনো নোট থেকে পড়বো। আমরা 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 অন্য আমরা হচ্ছে অন্যভাবে করব। ঠিক আছে না? আমরা হচ্ছে রয়্যাল গাইডটা থেকে আমরা সুন্দরভাবে এই টপিকগুলা আবার রিভিশন দেবো। কোর্স চক্রে আমরা চলে আসি। আমরা যত কোশ্চেন সলিউশন করবে তত তোমাদের হচ্ছে ব্রেনটা খুলে যাবে। ঠিক আছে না? কোশ্চেন ধরতে পারবা। এখানে বলছে কোন বিজ্ঞানী কোর্স চক্র আবিষ্কার করেছেন? বিজ্ঞানী হচ্ছে হার্ডওয়ার্ক এবং প্লেক আবিষ্কার করেছেন। ঠিক আছে না? এগুলো আমরা পড়ে আসলাম। এগুলো শুধুমাত্র রিডিং দিবা। কোন পর্যায়টি ডিএনএ অনুলিপন সম্পূর্ণ হতে পারে? ইন্টারফেস পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। পড়ে আসলাম। তারপর এখানে বলছে যে তোমার দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। এগুলো অনায়াসে এখন পাবা। ঠিক আছে না? জাস্ট খালি মনোযোগ সহকারে ক্লাসটা করবা। কোর্স চক্রের সংশ্লেষণ দশা মানে কি? এস দশা সময়কাল কত ডিগ্রি কত হতে পারে? 30 থেকে 50 হতে পারে। 10 হবে না, 10 হতে পারে গ্যাপ 1 দশায়। তারপর এটা হচ্ছে গ্যাপ 2 দশায়। ঠিক আছে না? আর হচ্ছে
ইন্টারফেসের সময় হতে পারে হচ্ছে 90 থেকে 95%, আর 30 থেকে 50% হতে পারে সিনথেসিস দশায়। কোষ চক্রে কোন ধাপে নিউক্লিয়ার বিক্রিয়ক নিউক্লিয়াস বলা হতে পারে, ইন্টারফেস পর্যায়ে সম্পন্ন হতে পারে। কোষের বিভাজনরত অবস্থা এবং প্রস্তুতি অবস্থাকে কি বলা হয়? কোষ চক্র বলানো হতে পারে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে না? তারপরে হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয় কোষ চক্রের কোন দশায়? হিস্টোন প্রোটিন বলছে, ঠিক আছে না? তাহলে এটা এস দশায় সম্পন্ন হতে পারে। ভালো বলে একটা কোশ্চেন সিলেট বোর্ডে 2022 সালে চলে আসছিল। কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ সংশ্লেষণ হয়? ডিএনএ সংশ্লেষণ হতে পারে এস দশায়। তো এস দশায় রাইট অ্যান্সার। বোর্ড কোশ্চেনে আসছিল কোষ চক্রের বিরাম গ্যাপ সময়কাল হতে পারে 30 থেকে 40% হতে পারে। বোর্ড কোশ্চেন আসছিল। বোর্ড কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে না? বোর্ড কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। কোষ চক্রের প্রথম 3টি দশা একত্রে যে প্রধান অধ্যায় তৈরি করে তাকে কি বলা হয়? 3টি দশা যেহেতু বলছে সেহেতু ইন্টারফেস প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। এখানে গ্যাপ 1 দশা সম্পূর্ণ হতে পারে, তারপর হচ্ছে গ্যাপ 2 দশা সম্পূর্ণ হতে পারে এবং এস দশা সম্পূর্ণ হতে পারে। একটু আগে আমরা কি পড়ে নিলাম। তারপরে কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ উৎপন্ন হয়? এস দশায় সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে? কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ উৎপন্ন হতে পারে? ওই ইন্টারফেস পর্যায়ে সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে? কোষ চক্রে গ্যাপ 2 তে কত শতাংশ সময় ব্যয় হয়? এই 10 থেকে 20% সময় ব্যয় হয়। 30 হবে না, এটা একটাও হবে না। কোন চক্রে সংশ্লেষণ সম্প্রদায় সংশ্লেষণ মানে কি? সিনথেসিস মানে এস মানে তোমার 30 থেকে 50% হবে। এটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা রাইট অ্যান্সার বোর্ডে আসছিল, সুন্দরভাবে দেখে নিব আমরা। কোষ চক্রে কত শতাংশ সময় মাইটোসিস বিভাজন সম্পূর্ণ হতে পারে? মাইটোসিস বিভাজনের সময় ব্যয় হয়। কোষ চক্রে কত শতাংশ মাইটোসিসে বিভাজিত ব্যয় হয়, বা অথবা মাইটোসিস মানে এটা কি ইন্টারফেস এমফেস মাইটোসিসকে বলা হয় এমফেস। তাহলে কি এমফেসের সময় হতে পারে 5 থেকে 10%। এটা ভালোভাবে ইম্পর্টেন্ট, সুন্দরভাবে পড়ে নিবা। একটি কোষ পরপর দুবার বিভক্ত হবার মধ্যবর্তী পর্যায়কে কি বলা হয়? ইন্টারফেস পর্যায় বলা হয়। ইন্টারফেস পর্যায় কি নামে পরিচিত? প্রস্তুতি পর্যায় নামে পরিচিত। গঠন হবে না, সংশ্লেষণ হবে না, সমাপ্তি হবে না। এটা এক ধরনের প্রস্তুতি পর্যায় নামে পরিচিত। ইন্টারফেসের সময় হতে পারে 90 থেকে 95% এখানে সময় ব্যয় হতে পারে। পড়ে নিলাম। তারপর চলে আসি স্তন্যপায়ীদের কোষ চক্রে মাইটোসিসের দশা কতক্ষণ পর্যন্ত চলতে পারে? 1 থেকে 1.5 ঘন্টা চলতে পারে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়ে নেবো আমরা। আর এই এক্সট্রা ইনফরমেশনগুলো দেখে নিবা। তারপর মাইটোসিসের পর্যায় এবং গুরুত্ব আমরা পড়ে নেব। হেমারসিস কোষ কতটি পর্যায়ে সম্পূর্ণ হতে পারে? 5টি পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। প্রোফেজ, মেটাফেজ, ঠিক আছে না? তারপর মেটাফেজ হতে পারে, অ্যানাফেজ হতে পারে, টেলোফেজ হতে পারে। আর শিক্ষক ক্লাসে বলেন যে এই প্রকার বিভাজনের ফলে ক্রোমোজোমের স্বতন্ত্র বিকাশ ঘটে। তাহলে এখানে বলছে উদ্দীপকে নির্দেশিত কোন কোন কোষ বিভাজন নির্দেশ করছে অর্থাৎ জীবের বৈশিষ্ট্য পরিবর্তন সাধিত হয়েছে। তারপর হচ্ছে মার্সিসের কোন পর্যায়ে ক্রোমোজোমের পানি বিভাজন সম্পূর্ণ হয়? পানি যোজন সম্পূর্ণ হতে পারে কোথায়? পানি যোজন সম্পূর্ণ হতে পারে প্রোফেজ পর্যায়ে। আর পানি বিয়োজন সম্পূর্ণ হতে পারে পানি বিয়োজন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে প্রোফেজ পর্যায়ে। আর পানি যোজন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে টেলোফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। তারপর এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এই চিত্র হচ্ছে প্রোফেজ পর্যায়ে একটা চিত্র। তো চিত্রগুলো তোমাদের সিকিউর জন্য ক নম্বর জন্য ইম্পর্টেন্ট ছিল। মায়োসিস কোষ বিভাজন কোন ধাপে নিউক্লিয়ার বিলুপ্ত সম্পূর্ণ হতে পারে? প্রোফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। বোর্ড কোশ্চেন, দ্যাটস ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসি। এসে কি দেওয়া আছে? মায়োসিস কোষ বিভাজনে প্রথম পর্যায় কোনটি? প্রথম যেহেতু পর্যায় পড়ছে সেহেতু প্রোফেজ আসবে। তারপর হচ্ছে মায়োসিসের দীর্ঘস্থায়ী পর্যায় মানে প্রোফেজ। তাছাড়া কোষ বিভাজনে কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো জলবিভাজন ঘটে? জলবিভাজন মানে প্রোফেজ পর্যায় সম্পূর্ণ হতে পারে। যদি জলযোজন আসতো তাহলে টেলোফেজ পর্যায় সম্পূর্ণ হতো। কোষ বিভাজনে কোন পর্যায়ে? শেষের দিকে নিউক্লিয়াওয়ালা এবং নিউক্লিয়ার বিলুপ্ত করতে পারে প্রোফেজ পর্যায়ে। তাছাড়া ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ছাড়া অনুদৈর্ঘ্য বরাবর বিভক্ত হয় কি গঠন করতে পারে? ক্রোমাটিড গঠন করতে পারে। ক্রোমোজোম আলাদা, ঠিক আছে না? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ভালোভাবে দেখে নিবা। তারপর এখানে বলছে কোন ধাপে প্রাণী কোষের দুমেরুতে অবস্থিত সেন্ট্রিওল থেকে অ্যাস্টারোসিস সৃষ্টি হয়? এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। ব্রেকের জন্য ওভারঅল এই কোশ্চেনটা অনেক অনেক ইম্পর্টেন্ট, পড়ে নিতে হবে আমাদের। যেটা হচ্ছে প্রো মেটাফেজ ধাপে এটা সম্পূর্ণ হয়। নেক্সট আমরা চলে আসি যে মায়োসিস কোষ বিভাজনে কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হতে পারে? এই যে প্রো মেটাফেজ ধাপে সম্পূর্ণ হতে পারে। দিনাজপুর বোর্ড কোশ্চেন, একটু ভালো লেভেল একটা বোর্ড কোশ্চেন, ওভার স্মার্ট। তো সুন্দরভাবে আমরা দেখে নিব। স্পিন্ডল যন্ত্রের যে তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরুতে পর্যন্ত বিস্তৃত তাকে কি বলা হয়? স্পিন্ডল ফাইবার বলা হয়। ট্রাকশন ফাইবার আসবে না, ফ্লোয়েম আসবে না, পাস্ট ফাইবার এখানে তো আসার কথাই না, এটা তো অষ্টম অধ্যায় পড়া। নেক্সটে আমরা চলে আসি। নেক্সটে তোমার কি দেওয়া আছে? এখানে প্রোমেটাফেসের ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার স্পিন্ডলতে নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে কি বলা হয়? ট্রাকশন ফাইবার বলা হয়। তো এই যে হচ্ছে তোমার এই যে দুইটা সংখ্যা যে আমরা পড়লাম, একটা হচ্ছে স্পিন্ডল ফাইবার, একটা ট্রাকশন ফাইবার। এই সংখ্যা দুইটা ভালোভাবে দেখে নিবা। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোথায়? কোটি কোটি বার বোর্ড কোশ্চেন ছিল, তো ইম্পর্টেন্ট, ঠিক আছে না? এটা হচ্ছে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যেতে পারে প্রোমেটাফেস পর্যায়ে সম্পূর্ণ দেখা যেতে পারে। মানসিক কোষ বিভাজনে কোন পর্যায়ে ক্রোমোজোম নৃত্য দেখা যায়? এই যে তোমার একটু আগেই পড়লাম যে প্রোমেটাফেস ধাপে সম্পূর্ণ হতে পারে। মানসিক কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করতে পারে? মেটাফেস পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। তারপর আমরা চলে আসি কোষ বিভাজনে কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করতে পারে? মেটাফেজ পর্যায়ে বিলুপ্ত হতে সম্পূর্ণ করতে পারে। আর একদম একদম সম্পূর্ণ বিলুপ্ত হয় হচ্ছে এটা মেটাফেজ ধাপে। 2n 2n সমান 8 দেওয়া আছে। তো হলে মাইটোসিস মেটাফেজ দশা মোট কতটি ক্রোমাটিড সৃষ্টি করতে পারবে? 16টি সৃষ্টি করতে পারবে, অর্থাৎ 2n সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান থাকতে পারে। তো 16টি আসবে। চট্টগ্রামে আসছিল, তো ডিরেক্ট একদম মুখস্থ করে নিবা। ডিরেক্ট মুখস্থ করলে মানে একদম হয়ে যাবে। ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা বা খাটো দেখা যেতে পারে কোথায়? মেটাফেজ ধাপে সম্পূর্ণ হতে পারে। এগুলো বারবার বলছি, বারবার বলছি, এখনো বলবো।
আর বলেও যাব, সুন্দরভাবে পড়ে নিবা এগুলা। কোন দশায় ক্রোমোজোম কোষের বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে পারে, মেটাফেজ ধাপে সম্পূর্ণ হতে পারে। মায়োসিস কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমে বিন্যস্ত হওয়াকে কি বলা হয়? মেটাকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা 2018 থেকে 19 সালে চলে আসছিল। তো ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমাদের পড়তে হবে, আমাদের জানতে হবে, ঠিক আছে না? নেক্সট আমরা চলে আসছি যে মেটাকাইনেসিস ঘটে কোথায়? মেটাফেজ প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। মেডিকেলের জন্য ইনফেরিস্টা ইম্পর্টেন্ট, কারণ অলরেডি চলে আসছিল। মাইটোসিস কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবীয় অঞ্চলে অবস্থান করতে পারে? মেটাফেজ পর্যায়ে সম্পূর্ণ হতে পারে। পড়বো আমরা যে ক্রোমোজোম খাটো এবং মোটা দেখাকে কি বলা হয়? কন্ডেনসেশন প্রক্রিয়া বলানো হতে পারে। এগুলো অলরেডি আমরা পড়ছি, বোর্ড কোশ্চেন আসছিল দেখে আমরা সলিউশন করেছি। নিচের কোনটিকে ক্রোমোজোমীয় গতি বলা হয়? ক্রোমোজোমীয় গতি বলা হয় অ্যানাফেজ পর্যায়কে। তো এগুলো ভাইয়া পরে তোমরা টুকটাক দেখে নিবা, ঠিক আছে না? অনেক কোশ্চেন তোমাদের সলিউশন করে দিলাম। এভাবে কোশ্চেনগুলো সলিউশন করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আর সুন্দরভাবে বাকিগুলো তোমাদের এইচডব্লিউ দেওয়া থাকলো, সুন্দরভাবে করে নিবা, ঠিক আছে? অনেক কোশ্চেন সলিউশন করে দিছি, জাস্ট খালি প্রশ্ন অনুযায়ী খালি করে নাও, করে নিলে একদম কমপ্লিট হয়ে যাবে। আমরা 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 জাস্ট খালি আমরা মানে শেষ করার আগে সুন্দরভাবে আমরা বইটা আরেকবার রিভিশন দেবো। রিভিশন দিয়ে আমরা এই ক্লাসটা আমরা ক্লোজ করে দেবো, ঠিক আছে না? দেন আমরা নেক্সট ক্লাসে সমাধান করবো, সমস্যা নেই। তো আসো, আমরা এই পার্টটা আমরা শেষ করে দেওয়ার আগে আমরা বইটা আরেকবার আমরা সুন্দরভাবে আমরা পড়ে নিই। তো আমরা মাইটোসিসের সমীকরণ কোষ বিভাজন আমরা এই পার্টটা আমরা শেষ করে দিছি। কোষ চক্র এখান থেকে আমাদের এতটুকু পড়তে হবে। যে কোষ চক্র, কোষের সৃষ্টি, ধ্বংস এবং পরবর্তী বিভাজন, যে ৩টি কাজের মাধ্যমে সম্পন্ন করা হয় তাকে কোষ চক্র বলা হয় থাকে। হার্ট এবং কোষ চক্র আবিষ্কার করছেন কি? হার্ট এবং প্লেগ। এগুলো অনেকবার আমরা দেখলাম। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে তোমার ১০০ ট্রিলিয়ন কোষ থাকতে পারে। আবার আবার পরে দিচ্ছি যেন রিভিশন হয়ে যায়, ঠিক আছে না? এবং আ ওয়া কোন কোষগুলো দ্রুত বিভাজিত হতে পারে? এই যে বর্ধনশীল কোষগুলো দ্রুত বিভাজিত হতে পারে। কোন কোষগুলো? এই যে বর্ধনশীলগুলো, যেমন বর্ধনশীল ভ্রূণ কোষ, তারপর মূল এবং কাণ্ডের শীর্ষে মেরিস্টেম কোষ হতে পারে। ঠিক আছে না? আর কোন কোষগুলো বিভাজিত হতে পারে না? এগুলো আমরা পড়ে আসলাম যে আমাদের পূর্ণাঙ্গ লাল রক্তকোষ, পেশী কোষ, স্নায়ু কোষ, উদ্ভিদের কোষসমূহগুলো হতে পারে না। ঠিক আছে না? এগুলো অনেক ইম্পর্টেন্ট। মেডিকেলের ক্ষেত্রে বলো, ডেন্টাল ক্ষেত্রে বলো, অনেক পরিমাণে ইম্পর্টেন্ট। যে কোষ চক্র এখান থেকে জাস্ট ৩ টা মনে রাখবা। কোষের সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন সম্পূর্ণ হতে পারে। হার্ট এবং প্লেগ আবিষ্কার করেছেন, এবং একজন প্রাপ্তবয়স্ক দেহে ১০০ ট্রিলিয়ন বা 10 টু দি পাওয়ার 14 ট্রিলিয়ন থাকতে পারে। ঠিক আছে না? এবং যেসব কোষ বিভাজন দ্রুত বিভাজিত হতে পারে সেগুলো কি হতে পারে? ভ্রূণ কোষ হতে পারে। তার মূল এবং কাণ্ডের শীর্ষ কোষ হতে পারে, মেরিস্টেম কোষ হতে পারে। এবং কোনগুলো বিভাজিত হতে পারে না? যেমন পূর্ণাঙ্গ রক্তকোষ, লাল রক্তকোষ হতে পারে, পেশী কোষ হতে পারে, স্নায়ু কোষ হতে পারে। এখানে আরবিসি অন্যতম। তারপর হোয়াইট ব্লাড সেল অন্যতম হতে পারে। উদ্ভিদের স্নায়ু টিস্যু কোষসমূহ এসবের হতে পারে। ঠিক আছে না? এবং এই কোষ চক্রকে ২ ভাগে ভাগ করা যায়। একটা এমপেস, একটা বা মাইটোসিস ফেজ, আরেকটা ইন্টারফেস হতে পারে। তো এই যে মাইটোসিসের দশার সময়কাল হতে পারে ৫ থেকে ১০%। ঠিক আছে না? এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ৫ থেকে ১০% হতে পারে। আ এবং ইন্টারফেসের সময়কাল হতে পারে ৯০ থেকে ৯৫%। ইন্টারফেসে তোমার ৩ টি পর্যায়ে ভাগ করা যায়। জীবন দশার সময়কাল হচ্ছে ৩০ থেকে 40%। তারপর এস দশা মানে ডিএনএ প্রতিলিপন দশা। এর সময়কাল হতে পারে 30 থেকে 50%। আর গ্যাপ টু দশা সময়কাল হতে পারে 10 থেকে 20%। ঠিক আছে না? এগুলো অনেক পড়লাম। এবং প্রোটিন নিয়ন্ত্রণ করতে পারে এক ধরনের প্রোটিন, এই কোষ চক্রটা, যাকে বলা হয় সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামে অভিহিত করা হয়। এখান থেকে যতটুকু পড়ে নিব। এবং আমাদের লোহিত রক্তকণিকা, বনমারুতে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি পায় এবং কিডনিতে ইউরিথ্রোপয়েটিন তৈরি করতে পারে। এখান থেকে এতটুকু আমরা পড়ে নিব। ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হচ্ছে তোমার এক ধরনের প্রস্তুতি পর্যায়। তো এই প্রস্তুতি পর্যায়কে আবার বিভাগীয় নিউক্লিয়াস বলানো হতে পারে। ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়লে আর কিছু পড়তে হবে না। এই ইন্টারফেসকে ৩ টি পর্যায়ে ভাগ করা যেতে পারে। একটা জি1 দশা, এস দশা এবং জি2 দশা হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। এবং গ্যাপ 1 দশা, এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা যে একটি কোষ পরবর্তী বিভাজন প্রক্রিয়া সম্পূর্ণ করবে কি করবে না, এটা গ্যাপ 1 দশা নির্ধারণ করে দেয়। এখানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ নামক প্রোটিন থাকতে পারে, যেখানে সিডি কি ফুল ফর্ম হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। ঠিক আছে না? এবং সিডি কি ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব। এখানে প্রোটিন, ডিএনএ, আরএনএ রেপ্লিকেশন তৈরি হতে পারে, এবং কোষ চক্রের সময়কাল হতে পারে 30 থেকে 40%। ঠিক আছে না? এবং একটা কোষ আমৃত্যু কোষ থেকে যাবে কি যাবে না, বিভাজন হবে কি হবে না, এটা তোমার জীবন দশা এটা পূরণ করে দেয়। তো এই পয়েন্টগুলো আমরা পড়ে আসছি, ঠিক আছে না? প্রথম ক্লাসে আমরা পড়ে আসছি, দ্বিতীয় ক্লাসে পড়ে আসছি, আবার তোমাদের পড়াচ্ছি, আবার রিভিশন হয়ে যাক, ঠিক আছে না? নেক্সট আমরা চলে আসি। নেক্সটে তোমার দেওয়া আছে কি? এস দশায় দেওয়া আছে। এস দশা থেকে আমরা এতটুকুই মনে রাখবো যে এস দশায় ডিএনএ হচ্ছে তোমার কি, ডিএনএ রেপ্লিকেশন এখানে সম্পূর্ণ হতে পারে, এবং এখানে হিস্টিন প্রোটিন তোমার কি সংশ্লেষণ শুরু হয়, এবং সময়টা মনে রাখবো যে 30 থেকে 50% এখানে সময় এখানে ব্যয় হতে পারে, যাকে সংশ্লেষণ দশা হিসেবে গণ্য করা হয়। যে গ্যাপ টু দশা থেকে এতটুকু মনে রাখবো, এটাকে এমপিএস প্রবেশ করার প্রস্তুতি পর্যায়, এখান থেকে এতটুকু মনে হয়ে যাবে। এবং মাইটোসিস পর্যায়ে স্পিন্ডল তন্তু সৃষ্টি হতে পারে, এবং এখানে ম্যাচুরেটিং প্রোমোটিং ফ্যাক্টর নামে এক ধরনের প্রোটিন এখানে কাজ করতে পারে,
যার সময়কাল হতে পারে কি 10 থেকে 20% সময় ব্যয় হতে পারে, এবং G2 উপপর্যায়ে এসে আটকে পড়ে এবং কখনো বিভাজন এখানে প্রবেশ করতে পারে না। জাস্ট এই কটা পয়েন্ট জাস্ট এখান থেকে নোট ডাউন করলে হবে। S10 থেকে জাস্ট এতটুকু মনে রাখবো, জিনের রেপ্লিকেশন সম্পূর্ণ হতে পারে এবং এটা এখানে হিস্টোন প্রোটিন সম্পূর্ণ হয়, এর সময়কাল হতে পারে 30 থেকে 50%, ঠিক আছে না? আর G2 দশা থেকে এতটুকু মনে রাখবো, যেটা কোষের প্রস্তুতি পর্যায়, এবং এখানে স্পিন্ডল তন্তু সৃষ্টি হতে পারে, যা গ্যাপ টু দশা এখানে ম্যাচুরেশন প্রমোটর ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, যাকে AMPF দ্বারা গণ্য করানো হতে পারে। এখান থেকে পড়ে নেবো আমরা। এবং হচ্ছে কি এই যে জি গ্যাপ টু দশার এর সময়কাল হতে পারে 10 থেকে 20% সময় হতে পারে। এখান থেকে এতটুকু পড়তে হবে। আর এটা তো 10 স্টার ইম্পর্টেন্ট, তো পড়াই দিছি, আবার পড়াই দিচ্ছি। যে হচ্ছে কোষ চক্র নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে কতগুলো সাইক্লিন কাজ করতে পারে। একে 4 ভাগে ভাগ করা যেতে পারে। একটা এবিসি, এবিসি তো এবি হবে, ইডি হতে পারে, ঠিক আছে না? আর যে সাইক্লিন ডি কাজটা হচ্ছে গ্যাপ 1 থেকে এস এবং এস দশা থেকে গ্যাপ 2 পর্যায়ে নিয়ে যাওয়া। আর হচ্ছে এস পর্যায় থেকে ডিএনএ রেপ্লিকেশন জন্য কোষকে প্রস্তুত করে কোন সাইক্লিন? সাইক্লিন ই। এবং সাইক্লিন এর কাজটা হচ্ছে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন সক্রিয় এবং ত্বরান্বিত করা। আর সাইক্লিন বির কাজটা হচ্ছে কি মাইটোটিক স্পিন্ডল তৈরিসহ মায়োসিসের জন্য প্রয়োজনীয় কিছু সবকিছু সমাধান করে বের করা, ঠিক আছে না? এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে না? সাইক্লিন ডি এর কাজ, ই এর কাজ, এ এর কাজ এবং বি এর কাজটা সুন্দরভাবে মনোযোগ সহকারে মুখস্থ করে নিবা, রিভিশন প্রসেস সুন্দরভাবে দিয়ে দিবা, ঠিক আছে না? তোমাদের রিভিশন দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে রিভিশনও দিয়ে দিচ্ছি, প্রশ্ন সলিউশন করে দিচ্ছি, আবার লাস্ট মিনিটে তোমাদের আবার পড়াই দিচ্ছি, ঠিক আছে না? তো পড়ে নাও, ঠিক আছে? জীব অর্থাৎ জীব জীবনের ইন্টারফেসের গুরুত্ব একটু পড়ে নিলে হয়ে যাবে, ঠিক আছে না? এখান থেকে জাস্ট এতটুকু পড়ে নেবো আমরা, যে কোষ বিভাজনে প্রয়োজনীয় শক্তি এটিপি তৈরি করে কোনটি? এই যে তোমার ইন্টারফেস এখানে সম্পূর্ণ হতে পারে, এবং এখানে তোমার প্রোটিন, ডিএনএ, আরএনএ রেপ্লিকেশন উপাদান সম্পূর্ণ হয়, এবং ডিএনএ রেপ্লিকেট হিসেবে কাজ করতে পারে। এই কটা পয়েন্ট এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। একটা হচ্ছে এখানে প্রোটিন, ডিএনএ, আরএনএ রেপ্লিকেশন সম্পূর্ণ হয় এবং ডিএনএ রেপ্লিকেট হিসেবে কাজ করতে পারে, এবং এখানে এটিপি কোষ বিভাজনে প্রয়োজনীয় শক্তি হিসেবে কাজ করতে পারে। এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর কোষ চক্রের গুরুত্ব আমরা কিছুই পড়বো না, জাস্ট রিডিং দিলে হয়ে যাবে। তারপর এমপিএস থেকে এতটুকু পড়ে নিব আমরা, যে স্তন্যপায়ী কোষের কোষচক্র মাইটোটিক দশা সম্পন্ন হতে পারে 1 থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় হতে পারে। ইন্টারফেস থেকে এমপেস, এমপেস থেকে ইন্টারফেসের চক্রাকার সম্পূর্ণ হতে পারে। আধুনিক পর্যায়ে 3টি পর্যায়ে ব্যাখ্যা করা যায়: ইন্টারফেস, মাইটোসিস ফেজ, আরেকটা কি হতে পারে সাইটোকাইনেসিস প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এতটুকু পড়তে হবে আমাদের, যে ইন্টারফেস এবং এমপেসের মধ্যে গুরুত্বটা পড়ে নেবো আমরা। আগেও পড়ছি, এখনো পড়ে নেবো। এমপেস মানে হচ্ছে তোমার প্রকৃত বিভাজন দশা, আর ইন্টারফেস মানে প্রস্তুতি দশা। এর সময়কাল হতে পারে 90 থেকে 95%, আর এই সময়কাল হতে পারে 5 থেকে 10%। এমপেজ হচ্ছে এ দশায় কোষের বিস্তার এবং বিভাজন সম্পূর্ণ হয় এবং বংশগতি ক্রোমোজোম সংখ্যা হিসাবে কাজ করতে পারে। আর এখানে কোষের সংখ্যা বৃদ্ধি এবং ক্রোমোজোম বৃদ্ধি করতে পারে এবং বংশগতি বস্তু ক্রোমোজোম হিসেবে কাজ করতে পারে। এতটুকু সুন্দরভাবে পড়লে হয়ে যাবে, ঠিক আছে না? ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, মেডিকেল বলো বা ভার্সিটি বলো, একদম সুন্দরভাবে তোমাদের পড়াই দিচ্ছি, দাগাই দিচ্ছি, সুন্দরভাবে জাস্ট খালি ক্লাসটা সুন্দরভাবে করলে হয়ে যাবে। মায়োসিস, এখান থেকে এতটুকু পড়তে হবে আমাদের, যে হচ্ছে মাইটোসিস বা সম্পূর্ণ বিভাজন দুভাবে সম্পূর্ণ হয়। একটা হচ্ছে কেরিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস হতে পারে। তো কেরিওকাইনেসিসটা আসলে কি, যে যদি নিউক্লিয়াসের বিভাজন সম্পূর্ণ হয় তাহলে সেটাকে বলা হয় কেরিওকাইনেসিস, ঠিক আছে না? কোটি কোটি বার আসছিল। আর সাইটোকাইনেসিসটা হচ্ছে কি সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস প্রক্রিয়া বলা হয়। তারপর আমরা লাস্ট পার্টে আমরা মায়োসিসের পর্যায়সমূহে আমরা চলে আসলাম। এটাকে 5টি পর্যায়ে ভাগ করা যেতে পারে। একটা প্রোপেস বা আদ্য পর্যায়, ঠিক আছে না? আর তারপর প্রোমেটাপেস, মেটাপেস, অ্যানাপেস, টেলোপেস। তো প্রোপেস থেকে এতটুকু পড়তে হবে, এটা হচ্ছে প্রথম পর্যায়, মায়োসিসের সবচেয়ে দীর্ঘস্থ পর্যায়। কোষের নিউক্লিয়ার আকার এখানে বড় হতে পারে। তারপর এখানে জলবিভাজন সম্পূর্ণ হতে পারে। ক্রোমোজোমগুলো তোমার হচ্ছে কি মোটা, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে এবং স্পষ্ট দৃষ্টিগোচর হয়। এখানে সিডিকে ডিপেন্ডেন্ট কাইনেস এখানে তোমার হচ্ছে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা। আর এখান থেকে আমরা এতটুকু পড়ে নেবো যে প্রতিটি সূত্রকে ক্রোমাটিড হিসেবে গণ্য করা হয়। প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিটার লম্বালম্বি দুটি ভাগকে বলা হয় ক্রোমাটিড। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, আর কিছু পড়বো না। প্রোমেটাফেজ থেকে জাস্ট আমাদের এতটুকুই পড়তে হবে। যে হচ্ছে এ পর্যায়ে তোমার হচ্ছে কি মানে প্রোফেজ পর্যায়ে পরবর্তী এবং মেটাফেজ পর্যায়ে অগ্রবর্তী সময়কে বলা হয় প্রোমেটাফেজ। এটা স্বল্পস্থ পর্যায়। আগেরটা ছিল দীর্ঘস্থ পর্যায়, এটা স্বল্পস্থ পর্যায়। তারপরে এখান থেকে এতটুকু পড়ে নেবো আমরা, যে হচ্ছে 2 মিনিটে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হতে পারে এবং এখানে নিউক্লিয়ার বিলুপ্ত এখানে সম্পূর্ণ হয় এবং নিউক্লিয়ার ইনভেলভের এখানে সূত্রপাত ঘটতে পারে এবং এখানে বিষুবীয় অঞ্চল বা হচ্ছে ইকুয়েশনাল মেরু অঞ্চল এখানে সৃষ্টি হতে পারে এবং এখানে তোমার হচ্ছে কি স্পিন্ডল ফাইবার এখানে সৃষ্টি হতে পারে। এই জাস্ট খালি মূল পয়েন্টগুলো খালি পড়ে নিবা। মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে যে ক্রোমোজোম নৃত্য এখানে দেখা যেতে পারে। তাহলে অনেকবার কোশ্চেন চলে আসছিল, দেখাইলাম। তো ক্রোমোজোম নৃত্য দেখা যেতে পারে কোথায়? ক্রোমোজোম নৃত্য দেখা যেতে পারে প্রোমেটাফেজ ধাপে সম্পূর্ণ হতে পারে এবং এখানে ট্রাকশন ফাইবার সম্পূর্ণ হতে পারে, ঠিক আছে না? এগুলো সুন্দরভাবে তোমরা পড়ে নিবা। এবং স্পিন্ডল ফাইবার সেন্ট্রোমিয়ার কাইনেকোটরের মোটর প্রোটিন হিসেবে কাজ করতে পারে। এই মোটর প্রোটিনটা এইখান থেকে এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে আসি, এগুলো এগুলো কিছু মনে রাখার দরকার নেই। আর এগুলো ভাই এগুলো আসবে না, জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য ওগুলো। নেক্সট আমরা চলে আসি।
মেটাফেসে আমরা চলে আসি। মেটাফেস থেকে তোমরা এতটুকুই পড়ে নিবা যে মেটাফেস মতে হচ্ছে মধ্য পর্যায়। এখানে তোমার সেই মেটাকাইনেসিস সম্পূর্ণ হতে পারে। ডেন্টাল ভর্তি প্রক্রিয়া চলে আসছিল। এবং কোষ বিভাজনে মেটাফেস দশা স্পিন্ডল যন্ত্র বেশি অঞ্চলে অবস্থান করতে পারে এবং ক্রোমাটিডগুলো সবচেয়ে মোটা এবং খাটো বেশি দেখা যেতে পারে। এবং এখানে কনডেনসেশন শুরু হয়। ক্রোমোজোমে খাটো এবং মোটা হওয়া প্রক্রিয়াকে বলা হয় কনডেনসেশন। এবং হচ্ছে অতি কয়েলিং এখানে সম্পূর্ণ হতে পারে বা সুপার কয়েলিং এখানে দেখা যেতে পারে। এবং হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিওলাসে সম্পূর্ণ এখানে বিলুপ্ত করতে পারে। এই কথাগুলো ইম্পর্টেন্ট। এই কথাগুলো এখান থেকে আমরা পড়ে নেব। অ্যানাফেজ পর্যায় আরেকটা নাম হচ্ছে গতি পর্যায়। এখান থেকে এতটুকু পড়ে নেব যে হচ্ছে ক্রোমোজোমগুলো হচ্ছে এখানে VAJI অক্ষরে দেখা যেতে পারে। তো ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। ঠিক আছে না? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। VLJI এটা এখান থেকে এতটুকু আমাদের মাস্ট টু নো একদম মুখস্থ করতে হবে। এগুলো অনেকবার কোশ্চেন চলে আসছিল। দেখাই দিলাম। আবার রিভিশন দিয়ে দিচ্ছি। টেলোপেজ থেকে এতটুকু পড়ে নিবা যে এর অপর নাম হচ্ছে অন্ধ পর্যায়। ক্রোমোজোমগুলো আবার জলযোজন হতে পারে। জলবিয়োজন সম্পূর্ণ হয় প্রোফেজ পর্যায়। আর জলবিয়োজন প্রক্রিয়া সম্পূর্ণ হয় প্রোফেজ পর্যায়। আর জলযোজন প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে টেলোফেজ পর্যায় সম্পূর্ণ হতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। আর এখান থেকে রিডিং দিবা, রিডিং দিলে একদম হয়ে যাবে। ঠিক আছে না? সাইটোকাইনেসিস থেকে তার সঙ্গে সংখ্যাটা মুক্ত করে নিবা। আর যে হচ্ছে টেলোফেজ পর্যায়ের শেষের দিকে সাইটোকাইনেসিস আরম্ভ হয় এবং বিভাজনরত কোষের সাইটোপ্লাজম দুভাগে বিভক্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস থেকে আমরা আর কিছু পড়বো না। আর হচ্ছে এখান থেকে এতটুকু পড়ে নিব যে সাইটোকাইনেসিস না হলে কেরিওকাইনেসিস চলতে থাকতো এবং বহু নিউক্লিয়াস সৃষ্টি হতো। একে বহু নিউক্লিয়াস বিভাজন প্রক্রিয়া বলা হয় বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন প্রক্রিয়া বলা হয়। যেমন ডাবের পানি এক ধরনের মুক্ত নিউক্লিয়াসের ফসল। ঠিক আছে না? এবং এখান থেকে এতটুকু পড়ে নেব যে একটি কোষের মানে উদ্ভিদ কোষকে সিনোসাইট বলে এবং প্রাণী কোষকে বলা হয় প্লাজমোডিয়াম দিয়ে বলানো হয়। কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস থেকে এতটুকু আমাদের পড়তে হবে যে কেরিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। আর অপরদিকে হচ্ছে সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজম বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আহ এটা কেরিওকাইনেসিস হচ্ছে জটিল পদ্ধতি এবং দীর্ঘ সময় প্রয়োজন হতে পারে। আর সাইটোকাইনেসিস সরল পদ্ধতি এবং কম সময় প্রয়োজন হতে পারে। কেরিওকাইনেসিসের পর্যায় আছে 5টা: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ঠিক আছে না? আর এখানে কোনো পর্যায় নেই। আর নিউক্লিয়াস বিভাজন হয়ে দুটি আবদ্ধ নিউক্লিয়াসের সৃষ্টি হতে পারে। কয়টি? দুইটি কথাটা এখান থেকে মনে রাখবা। এবং সাইটোপ্লাজমের সমান দুটি ভাগে বিভক্ত হয়। সাইটোকাইনেসিসের ক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি পায়। আর নিউক্লিয়াসের ক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। কেরিওকাইনেসিস সাইটোকাইনেসিসের আগে ঘটে। আর অপরদিকে সাইটোকাইনেসিস কেরিওকাইনেসিসের তোমার কি করতে পরে করতে পারে। সুন্দরভাবে মুখস্থ করে নিবা। এটা হচ্ছে ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, একদম মাস্ট টু নো, একদম জানতেই হবে। ঠিক আছে না? নেক্সট আমরা চলে আসি যে মাইটোসিসের গুরুত্ব জাস্ট হেডলাইনগুলো এখান থেকে মনে রাখবো আমরা। যে হচ্ছে দেহ গঠন এবং দেহ বৃদ্ধি করতে পারে, বংশ বৃদ্ধি করতে পারে। সেটা এক কেন্দ্রিক উদ্ভিদের ক্ষেত্রে যেমন কি ক্লাইমাইডোমোনাস হতে পারে। জননাঙ্গ সৃষ্টি এবং জনকোষের সংখ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, নির্দিষ্ট আকৃতি রক্ষা করে। এই মাইটোসিস প্রক্রিয়াটি আবার নিউক্লিয়ার এখানে বলছে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ভারসাম্য এখানে রক্ষা করতে পারে, ক্রোমোজোমের সংখ্যা সমতা রক্ষা করতে পারে, ক্ষতস্থান পূরণ করতে সাহায্য করতে পারে, ক্রমাগত ক্ষয়পূরণ পুনরুৎপাদন হতে পারে এবং মানুষের লোহিত রক্তকণিকা এক ধরনের পুনরুৎপাদন। আর অপরদিকে হচ্ছে কি অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল কে বলা হয় কি ফলে তোমার টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হতে পারে। অনিয়ন্ত্রিত মাইটোসিস কুফলটা এতটুকু পড়তে হবে আমাদের যে অনিয়ন্ত্রিত মাইটোসিস কুফলটা হচ্ছে এইটা যে যদি হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস প্রক্রিয়াটা যদি দেখা দিতে পারে যার ফলে টিউমার এবং ক্যান্সার সৃষ্টি হয়। এখান থেকে এতটুকু নিব আমরা। এবং P53 নামক প্রোটিন সাধারণত কোষকে বিভাজন হতে রক্ষা করে থাকে এবং ডিফেক্টিভ হিসেবে এটা কাজ করতে পারে। এখান থেকে এতটুকু পড়ে নেব আমরা। আর এখান থেকে মনে হয় না যে কিছু পড়তে হবে। ঠিক আছে না? আর টিউমার সৃষ্টি হওয়াকে বলা হয় অঙ্কোজেন। এবং কোষচক্র বিনষ্টকারী জিনকে বলা হয় অঙ্কোজেন। এবং যেসব রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টিতে উৎসাহিত করে তাদেরকে বলা হয় মিউটোজেন বলা হয়। আর মিউটোজেনিক পদার্থকে বলা হয় কার্সিনোজেন প্রক্রিয়া বলা হয়। দেহের বিভিন্ন অংশে টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। এবং বিভিন্ন পেপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টি করতে পারে। B2 এবং B7 জিন দুটি ক্যান্সার সৃষ্টি করতে পারে। এইগুলা ইম্পর্টেন্ট। কোষের মৃত্যুটা আসলে কি? যে বহুকোষী জীবের বহুদিন কোষ সম্পূর্ণ হতে পারে। কোষের বিভাজনের মাধ্যমে তা পূরণ মাধ্যম হয় এবং মানুষের প্রতি লক্ষ লক্ষ কোষ মৃত্যু ঘটে। দুটি উপায়ে কোষের মৃত্যু হয়। একটা নেক্রোজেনেসিস, একটা অপপ্টোসিস। ঠিক আছে না? জেনেটিক্যাল মৃত্যুকে বলা হয় যে এখানে বলছে জেনেটিক্যাল মৃত্যুকে কি বলা হয়? যে অপপ্টোসিস প্রক্রিয়া বলা হয়। আর পুষ্টিভাবে প্রক্রিয়াকে বলা হয় নেক্রোজেনেসিস। এতটুকু বুঝতে করলে হয়ে যাবে, আর কিছু রাখতে হবে না, হবে না। মায়োটিক ইন্ডেক্স থেকে এতটুকু মনে রাখবো যে মাইটোসিসরত কোষ সংখ্যা এবং মোট কোষ সংখ্যা অনুপাতকে মাইটোসিস ইন্ডেক্স বলে। চিকিৎসকেরা এমআই মানে যন্ত্র ব্যবহার করে এবং পরীক্ষা করে। একটা পরীক্ষা করে দেখতে পান যে হচ্ছে একটা টিউমার কত কত হচ্ছে দ্রুত সেটা হচ্ছে বর্ধনশীল, না হচ্ছে সেটা হচ্ছে দেহে ছড়িয়ে পড়তেছে। আর অ্যামাইটোসিস এবং মাইটোসিস এই পার্টটা অলরেডি পড়াই দিছি। জাস্ট তোমরা শুধুভাবে রিভিশন দিবা। ঠিক আছে না? অল্প একটু রিভিশন দিলে হয়ে যাবে। আর এখান থেকে কিছু পড়তে হবে না। চলো যেহেতু হচ্ছে পড়াই দিলাম সেহেতু একটু কষ্ট করে নিই। যে অ্যামাইটোসিস প্রক্রিয়াটি হচ্ছে তোমার হচ্ছে কি সরল প্রকৃতি। এখানে কোনো দশা নেই। ঠিক আছে না? অপরদিকে মাইটোসিস প্রক্রিয়াটি তুলনামূলক জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া। এখানে দশা রয়েছে। নিউক্লিয়াস রাশি বিভক্ত হয়। আর এখানে নিউক্লিয়াস বিভিন্ন দশায় বিভক্ত হতে পারে। মাইটোসিস প্রক্রিয়া নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রায় একত্রে বিভাজিত হয়। অপরদিকে মাইটোসিস কোষ প্রক্রিয়ায় প্রথমে নিউক্লিয়াস এবং পরে সাইটোপ্লাজম প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। এর মাধ্যমে
জীবের বংশবৃদ্ধি ঘটে এবং দৈহিক বৃদ্ধির ভূমিকা নেই আমাদের অ্যামাটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে। আর মাইটোসিস প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে এককোষী জীবের বংশবৃদ্ধি ঘটে এবং বহুকোষীয় জীবের বংশবৃদ্ধি করতে পারে এবং হচ্ছে কি ক্ষয়পূরণের ক্ষেত্রে ভূমিকা রাখে। এই বিভাজনকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, এই বিভাজনকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন। উদাহরণ হিসেবে বলা যায় ইস্ট, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি হতে পারে। আর মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে উন্নত উদ্ভিদ এবং প্রাণী কোষের ক্ষেত্রে এটা হতে পারে। তো অলরেডি আমরা হচ্ছে কি আমরা সুন্দরভাবে আমরা শেষ করে দিলাম। তো আমরা সুন্দরভাবে পড়াশোনা করব। ভাইয়া তোমাদের জন্য অনেক কষ্ট করতেছে। তোমরা ভাইয়ের জন্য অল্প একটু কষ্ট করবা। ঠিক আছে না? নিজের হচ্ছে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য অতি হচ্ছে কষ্ট করব, চেষ্টা করব। আল্লাহর উপর ভরসা রাখবো। নিজের শরীরের প্রতি যত্নশীল হব। আর হচ্ছে বাবা-মার প্রতি একটু ভালো আচরণ করব। বাবার কেয়ার নেব। ঠিক আছে না? তোমার বড় সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তোমার সময় আর তোমার বাবা-মা। ঠিক আছে? আর তোমার ফ্যামিলি। ঠিক আছে? আমরা সুন্দরভাবে পড়াশোনা করব। আর হচ্ছে সময়টা নষ্ট করব না। আ ক এই ক্লাসের মধ্যে কোনো সমস্যা থাকলে ভাইকে অবশ্যই জানাবা। আর ক্লাসটা সুন্দরভাবে করে নিবা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ ইন দ্যা নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়টা আমরা শেষ করে দেব। তো আ প্রত্যেককে হচ্ছে অনেক, অনেক ধন্যবাদ ক্লাসটা সুন্দরভাবে করে নেওয়ার জন্য। ভাইয়ের জন্য দোয়া করবা। আর হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে তো দেখাই হচ্ছে।